প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ। একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। ভয়ঙ্কর হয়ে উঠেছে নদীপথ। ডাকাত আর চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে পড়েছে নৌযান চালক, শ্রমিক ও মালিকরা। টাকা না দিলেই শ্রমিকদের উপর নেমে আসে হামলা, নির্যাতন। নৌপথে চাঁদা দিলেই চলে বালুবাহী বাল্কহেড সহ বিভিন্ন পণ্যবাহী নৌযান। চাঁদা না পেলে সন্ত্রাসীরা বাল্কহেডের ডিজেলের গ্যালন, মোবাইল, টাকা পয়সা, এমনকি ব্যাটারি পর্যন্ত খুলে নিয়ে যায়, এমন অভিযোগ করেছেন অনেকে। চাঁদাবাজদের কাছে অসহায় নৌচালক ও শ্রমিকরা, তাই বাধ্য হয়েই নদীর বিভিন্ন পয়েন্টে চাঁদা দিয়ে চালাতে হচ্ছে বাল্কহেড সহ পণ্যবাহী নৌযান। নৌপথ আরামদায়ক যাতায়াতের অন্যতম মাধ্যম। রাজধানী থেকে দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন রুটের জনপ্রিয় পথ। শান্তির নৌপথ এখন চাঁদাবাজদের স্বর্গরাজ্য। নানা নামে নানাভাবে চাঁদাবাজি চলে এ পথে। শুধু কি পেশাদার চাঁদাবাজ বা ডাকাত? ক্রাইম সিনের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। পেশাদার চাঁদাবাজ বা ডাকাতদের সঙ্গে পিছিয়ে নেই নৌ পুলিশ, বিভিন্ন নৌযান শ্রমিক সংগঠন, এমনকি বিআইডব্লিউটি এর কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। নদীতে নাব্যতা, ডিমার্গেশন, বাল্কহেডে পথ দেখানো পাইলট নিয়োগ সহ নানাভাবে চাঁদা দিতে গিয়ে বিরক্ত, ক্লান্ত সংশ্লিষ্ট মালিক, শ্রমিক, কর্মচারীরা। বিআইডব্লিউটি এর কাছ থেকে নদী তীরে ঘাট ইজারা নিয়ে বালুবাহী নৌযান বা বাল্কহেড এবং পণ্যবাহী ট্রলার থেকেও ওঠানো হয় লাখ লাখ টাকা। ঘাট ইজারাদের দৌরাত্মে অসহায় মালিক, শ্রমিকরা। তাদের দৌরাত্ম্য এতটাই ভয়াবহ যে সরকার নির্ধারিত টোলের চেয়ে 2 থেকে 3 গুণ টাকা আদায় করে ইজারাদাররা। বিধিমতে ঘাটে পণ্য ওঠানামা করলেই কেবল টাকা নেয়ার কথা, অথচ এমন নিয়মের কোনো বালাই নেই ইজারাদারদের কাছে। এ যেন এক মগের মুল্লুকের অবস্থা। নদী সীমানায় প্রবেশ করলেই দিতে হয় ইজারাদারদের নির্ধারিত অঙ্কের টাকা। এই পথে আইতে গিয়ে আমরা দেওয়া যাইতেছে 200, 300, 500 এমনভাবে দেওয়া লাগে, চাঁদা দেওয়া লাগে। চাঁদা না দিলে তো আমরা তো নিরহ বুঝুন না, আমরা তো বাড়িঘর নাই, আমরা তো হানি মাইদি তাই এই চর তাপ্পার মারলো এতে আমরা 200 টাকা দেলাই, মানে আমরা জানেন নিরাপত্তার জন্যই চাঁদা দিতে হয়, বাধ্যতামূলক সবার দিতে হয়। না দিলে উঠে জাহাজে উঠে অনেক কিছু করে, মায়ের দৌড়। প্রত্যেকটা ট্রিপে ধরেন যদি আমরা ভিডিও ট্রিপ মারি তাইলে প্রত্যেক ট্রিপে 3 থেকে 4,000 টাকা চাঁদা দিতে হয়। এই কাছের থেকে কাছেই, আবার দূরে গেলে বেশি দেওয়া লাগে, 6,000, 7,000 এরকম করে দিতে হয়। আর যমুনা গেলে প্রত্যেক ট্রিপে 15,000, 20,000 টাকা চাঁদা নেয়। আগে 10 টাকা যদি চাঁদাবাজি হইতে এই জায়গায় এখন 100 টাকা হয়, মানে গড় অনুসারে। খাতে খাতে আবার ডাকাতিও হয়। ডাকাতি হয় সব। এখন রাত্রে জাহাজ তো চালান যায় না, দিনে চালান নেই রিক্স। একসাথে বডির বেশি না থাকলে চালান নেওয়াটা খুবই রিক্সের। সড়ক পথে চাঁদাবাজির বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট, অর্থাৎ কম বেশি সবাই এ ব্যাপারে ধারণা রাখেন। এ যেমন বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের কল্যাণের নামে বছরে ওঠানো হয় বিপুল অঙ্কের টাকা। এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় প্রবেশ করলেও দিতে হয় চাঁদা, যে চাঁদার ভাগ যায় একাধিক সিন্ডিকেটের পকেটে। এ নিয়ে হরহামেশাই সংবাদ প্রচার বা প্রকাশ করে গণমাধ্যম। ফল হিসেবে মাঝে মধ্যে এসব সিন্ডিকেটের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। যদিও কিছুদিন পরই অবস্থা যেই লাউ সেই কদু, কিন্তু এক প্রকার আড়ালেই থেকে যায় নদীপথের চাঁদাবাজি। এ পথে বছরে কোটি কোটি টাকার চাঁদাবাজির ঘটনা ঘটলেও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে এমন ঘটনাও হাতে গোনা। এর অবশ্য নানাবিধ কারণও জানা গেছে অনুসন্ধানে। একদিকে চাঁদাবাজদের চক্ষুশূল হবার ভয়, অপরদিকে হয়রানি। ভুক্তভোগীরা জানান, অভিযোগ দিলেই সংশ্লিষ্ট থানা পুলিশ বা নৌ পুলিশের কাছে বারবার হাজিরা দিতে হয়, যা এক ধরনের মানসিক নির্যাতনও মনে করেন তারা। আর সে সুযোগটিও কাজে লাগায় চাঁদাবাজরা। আসার সময় পুলিশে ঝামেলা করিয়া টেকারায় মনে করেন 500 দিলে নেয় না, এরা চায় 3,000, 4,000, 5,000, 50,000 চাইও দাবি করে বইতে, নাহলে বোট ঘুরাইয়া থানায় লই যায়, মামলা দেয়। রাত্রে চালান নিষেধ, রাত্রে না চালাইতে আমরা টিরি উড়াইতে পারি না, কুয়াশার দিন, শীতের দিন। এরপর এই টাকা পয়সা দিয়ে এরা লইয়া এবার ছুটতে জায়গা যার থেকে যেমন রাখতে পারে, বুঝছেন। এটা হতে এই জায়গার জাহাজ তো, এটা হতে এই জায়গায় সেফ সমতে, কিন্তু যারা একটু দূরে এরপরেও সেফ নেই, অনেক সময় আমাদেরকে ধরে মারধর করে টাকা পয়সার জন্য বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা তো নিরুপায়, আমরা তো দূর দেশের থেকে আসি, এই জন্য আমাদের কোনো নিরাপত্তা নাই। মালিকও দিতে পারে না, সরকার তো দিবেই না। পুলিশ
যে জায়গায় আমগো থেকে টাকা নেয় যে ওরা আমাদেরকে সেভ করে বলে আমাদেরকে যে জায়গা থেকে টাকা নেয় ওর সামনে গেলেই দেখা যায় যে সন্ত্রাস ধরার পরে যে টাকা দেয়। রাতে তা আওয়াজ হয় না, রাত্রে স্পিড দিয়ে ওরা 5,000 টাকা চায়, 2,000 টাকা দিয়ে তার ছুটাইতে আর কি। নৌপথে চাঁদাবাজির বেশ কিছু ভিডিও ক্লিপ আসে ক্রাইম সিন টিমের হাতে। এসব ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় নদীপথে বেশ কয়েকটি পয়েন্টে চাঁদাবাজরা দিনে দুপুরে ট্রলার ও স্পিডবোট নিয়ে হানা দিচ্ছে বালুবাহী বালখেটে। আতঙ্কে অনেকে আগে থেকেই টাকা জোগাড় করেন চাঁদাবাজদের জন্য। আবার কেউ চাঁদা দিতে না চাইলে বালখেটে উঠে মারধর করা হয় নৌযানের লস্কর ও শ্রমিকদের। শ্রমিকরা অভিযোগ করেন নৌপথে পরিবহন চালাতে গেলে চাঁদা দেওয়ার বিকল্প নেই, হয় টাকা না হয় অমানসিক নির্যাতন। এটি এখন নৌপথে পরিবহন মালিক শ্রমিকদের নিত্যসঙ্গী। শ্রমিকদের অভিযোগ, নৌ পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে এমন চাঁদাবাজির ঘটনা ঘটলেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অনেক ক্ষেত্রে চাঁদাবাজ ও পুলিশের যোগসাজশে এসব চলে বলেও অভিযোগ শ্রমিকদের। গত টিপে আমার এখান থেকে ধরছে 2 ট্রলার দিয়ে আসছে, 10 থেকে 12 জন পোলাপান লাঠি সোটা নিয়ে আসছে, টাকা নিছে 200 করে টাকা নিছে, 200 500 মানে আইয়া 500 টাকা চায়, 200-300 টাকা দিয়ে মানে ক্ষমা টমা চাইলে আর কি ছাইরা দেয়। টাকা তো উড়বে তাকে দেওয়া লাগে, হতে পুলিশের দেওয়া লাগে। টেহা তো টেহা দিতে না হলে বাড়ি সারি মারে। এসব অভিযোগের সাপেক্ষে এবার আরেকটি ফুটেজ বিশ্লেষণ করা যাক, যাতে দেখা যায় চাঁদাবাজদের ট্রলার এবং নৌপুলিশের নিয়োগকৃত ট্রলার দুই পাশ থেকে এসে বালখেট থেকে চাঁদা নিচ্ছে। বালখেট চালক ও মালিকদের অভিযোগ, নারায়ণগঞ্জের মেঘনা নদীর 2,500-এর বিশনান্দি থেকে মেঘনা সেতু পর্যন্ত গজারিয়া লঞ্চ টার্মিনালের সামনে এবং চাঁদপুর মেঘনা নদীর মোহনায় মোহনপুর পশ্চিম পাশে মোক্তারপুর সেতুর পর থেকে ধর্মগঞ্জ ধলেশ্বরী নদীতে নিয়মিত চাঁদা দিতে হয় নৌযান মালিক শ্রমিকদের। চাঁদার হারও নির্ধারণ করা হয় অনেক ক্ষেত্রে, যার পরিমাণ 1 থেকে 5,000 টাকা পর্যন্ত। আগে নিত যেখানে 50 টাকা 100 টাকা, 50 টাকাই নিত বেশি, 100 টাকা। এখন সেখানে 500, 1,000, 2,000। আবার সন্ধ্যার পরে ডাকাতি, নদীর ভিতরে সন্ধ্যার পরে ডাকাইতে ট্রলার চলতেছে। প্রায় 20-25টা স্পটের মধ্যে চাঁদাবাজি হয়। একটা বলগেট গাবতলি পোস্তে বা ওই যে চাঁদপুর নামাজ যাইতে প্রায় একটা মালিকের 15-20 হাজার টাকার উপরে যায়। 40,000 টাকা চাঁদা লাগে এক টিপে, সিলেট থেকে আমরা ঢাকা আইলে। এইভাবে চাঁদা দিয়া আর বর্তমানে আরও চাঁদার হার বাইরে গেছে, সরকার নাই, যার জন্য এখন সবই মুস্তান। যে নদীর গতি প্রবাহকে পুঁজি করে গড়ে ওঠা নগর জনপদ, তারই আজ গলা চেপে ধরার উপক্রম। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। সহকর্মী আমির হোসাইন স্মিথ রয়েছেন আমাদের সাথে ক্রাইম সিনে। স্মিথ, আপনাকে স্টুডিওতে স্বাগত। আপনি দীর্ঘদিন ধরে নৌপথের নানা অসঙ্গতি নিয়ে কাজ করছেন এবং বেশ কিছু ভয়াবহ শারীরিক নির্যাতনের চিত্র আমরা দেখলাম। চাঁদাবাজি তো এর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, তবে শারীরিক নির্যাতনের ঘটনা নৌপথে কেমন নেই? শাফিন, যে নৌপথকে ঘিরে কিন্তু একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় আছে। এই চাঁদাবাজ চক্র এবং ডাকাত চক্র, এই দুয়ের মাঝখানে পড়ে, অর্থাৎ ত্রাহি অবস্থা নৌযান চালক, শ্রমিক এবং মালিকদের। আপনি জানেন যে এই নৌযান শ্রমিকদের নির্যাতনের মাধ্যমে কিন্তু তাদেরকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা হয়। আসলে এমনিতে কেউ তো টাকা দিতে চায় না, যখন নির্যাতনের শিকার হয় তখনই কিন্তু টাকা দেয়। এই কৌশলটাই কিন্তু ডাকাত বা চাঁদাবাজ চক্রটা হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে। কারণ নদীতে যারা চলাচল করেন তারা কিন্তু একেবারেই নিরীহ মানুষ, এবং সেখানের মালিক পক্ষের লোকজন কিন্তু থাকেন না, থাকেন চালক, শ্রমিক, অর্থাৎ বালু বা অন্য পণ্য উঠানামার জন্য যে লেবার দরকার তারা কিন্তু থাকেন। মূলত তাদেরকে কিন্তু তারা এই নদীর মাঝখানে জিম্মি করেন। অর্থাৎ এই নৌযানগুলো যখন ডুবো অবস্থায় আসে তখন কিন্তু এই চাঁদাবাজ বা ডাকাতরা কিন্তু দুই দিক থেকে স্পিডবোট বা ট্রলার নিয়ে হামলে পড়ে, এবং সেখানে কিন্তু এসেই তারা প্রথমেই আতঙ্ক সৃষ্টি করার জন্য কিন্তু তাদেরকে ধরে মারধর করে, তারপর কিন্তু তারা চাঁদা আদায় করে।
এটি তারা একটি কৌশল হিসাবে বেছে নিয়েছে, কারণ নদীর মাঝখানে যখন এরকম নির্যাতনের শিকার হয় তারা থাকে নিরীহ, তাদের কাছে কোনো রকমের প্রতিরোধ ব্যবস্থা থাকে না। কিন্তু চাঁদাবাজ বা ডাকাতদের হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র থাকে, ধারালো অস্ত্র থাকে, সেই ভয়ভীতিতে অনেক সময় কিন্তু তারা কাজগুলো করে এবং খুব বেশি সময়ও কিন্তু তারা নেয় না। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু তারা এই নদীতে হামলা চালায়, বালখেডে ওঠে এবং তাদের মারধর করে যা আছে তা ছিনিয়ে নিয়ে চলে যায়। তবে পুলিশ যে চেষ্টা করে না তা কিন্তু নয়, পুলিশ চেষ্টা করে, কিন্তু বিশাল নদী এবং এই বিশাল নদীর কে কোন পয়েন্ট দিয়ে অসংখ্য এক্সিট আছে, অসংখ্য গতিপথ আছে, আসলে কে যে কোন পথ দিয়ে এসে হামলা করে 10 থেকে 12 মিনিটের মধ্যে কাজটি সেরে যায়, সেই বিষয়টি কিন্তু আসলে অনেক সময় পুলিশ আশ করতে পারে না। তবে নৌ পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা টহল দেয় এবং বিভিন্নভাবে তারা তাদেরকে সহায়তা করার চেষ্টা করে, কিন্তু বাস্তবে আসলে লোকবল সংকটের কারণে কিন্তু তারা অনেকটা করতে পারে না। আবার অনেক ক্ষেত্রে আমরা যখন বালখেড শ্রমিক মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন চাঁদাবাজ ডাকাতদের সাথে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীরও একটি যোগসাজশ অনেক সময় সূত্র ঘটে যায় বলে অনেকে অভিযোগ করেছেন। নারায়ণগঞ্জ কিংবা এই শিল্পনগরীর আশপাশে যে বন্দরগুলো রয়েছে সেগুলো আপনার খুব কাছাকাছি, সবসময় চোখের নজরেই থাকে। এর বাইরে কখনো যাওয়া হয়েছে কিনা? ঢাকার আশপাশ থেকে শুরু করে বাংলাদেশে তো 700 নদী, সব জায়গায় কম বেশি নৌযান চলে, তো সেই জায়গাগুলোর অবস্থানও কিছুটা জানা আছে কিনা? হ্যাঁ শাফিন, আমি যেমনটি বলছিলাম যে চাঁদাবাজ চক্র কিন্তু সর্বত্র সক্রিয়। অর্থাৎ আপনি যদি কক্সবাজারের মহেশখালী থেকে শুরু করেন বরিশাল পর্যন্ত, মেহেন্দিগঞ্জ পর্যন্ত কিন্তু তাদের এই নেটওয়ার্ক বিস্তৃত। অর্থাৎ পরিবহন সেক্টরে যেমন এক জেলা থেকে আরেক জেলায় গেলেই চাঁদাবাজদের চাঁদা দিতে হয় বা পরিবহন মাফিয়াদের চাঁদা না দিলে গাড়ি চালানো যায় না, ঠিক নদীপথেও কিন্তু এমন ভয়াবহ চিত্র আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর এবং এই আশপাশের যেই জায়গাগুলো আছে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু চাঁদাবাজ ডাকাত চক্র সক্রিয়। বিশেষ করে ডাকাতরা সন্ধ্যা নামলেই একেবারে হামলে পড়ে। এই মানুষগুলো পরবর্তী সময়ে এই পেশায় থাকছেন কিনা, অর্থাৎ নৌযান চলাচলের ক্ষেত্রে সেক্ষেত্রে তারা নদীতে নামতে আর ভয় করছেন কিনা, যারা এই নৌ পরিবহনের ব্যবসায় আছেন তাদের কি পরিণতি? আমি যখন এই ক্রাইম সিনের এই পর্বটি করার জন্য নদীতে সময় দিচ্ছিলাম, তা আমি অনেক বালখেটের লস্কর মাঝি বা তাদের শ্রমিকদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যারা সবসময় ভয়ে আতঙ্কে থাকেন এবং ভয় আতঙ্ক নিয়েই তারা এই নদীপথে চলাচল করেন। এবং আমি এমন একজনকে পেয়েছি যিনি 7 থেকে 8 বার এই চাঁদাবাজ ডাকাতদের কবলে পড়েছেন, কিন্তু আসলে তারা ওই যে বললাম তারা দরিদ্র পরিবার থেকে উঠে আসা মানুষ, একটি মাত্র কাজ, এই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তারা অনেকটা জীবন ঝুঁকি নিয়েই তারা নদীপথে কাজ করেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শাফিন, যে এই যে ছোট ছোট অনেক সময় ডাকাতির ঘটনা ঘটে, চাঁদাবাজির ঘটনা ঘটে, টাকার অঙ্কে কিন্তু খুব কম, অর্থাৎ 5,000, 10,000, 7,000, 8,000 টাকার মধ্যে হয়। যে কারণে কিন্তু এই ছোটোখাটো বিষয় নিয়ে কেউ নৌ থানা বা থানা পুলিশের কাছে যেতে চায় না। যে কারণে কিন্তু এই যে নদীপথে এত চাঁদাবাজি ঘটনা ঘটছে সেটি কিন্তু পুলিশের ঊর্ধ্বতন মহলের কাছে যায় না, যেহেতু মামলা রেকর্ড না হলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সেভাবে তৎপর হয় না। এই কারণে কিন্তু যে নদীপথে যে চাঁদাবাজি হচ্ছে, বেপরোয়া চাঁদাবাজি হচ্ছে, এটি অনেকটা লোকচক্ষুর অন্তরালে থেকে যাচ্ছে। অর্থাৎ স্মিথ, এই ছোট ছোট পরিমাণের চাঁদাও তো একসময় বড় অঙ্কে পরিণত হয়, বিন্দু বিন্দু জল মিলে যেমন সিন্ধু তৈরি করে, এবং সবশেষে আসলে ব্যবসায়িকদের কি পরিণত হয়, এ নিয়ে আপনার কাছে আরও অনেক তথ্য আছে, নিশ্চয়ই জানবো। দর্শক, আমরা শুনছিলাম কি করে অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে নৌযান চালক শ্রমিকদের। এ নিয়ে আরও তথ্য জানাবো একটা বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। ব্যবসায়ীদের অভিযোগ, নৌপথ ঘিরে সক্রিয় আছে চাঁদাবাজ সিন্ডিকেট। সিলেটের সুনামগঞ্জ বা ছাতক থেকে আস্তর বালু বা লাল বালু নিয়ে একটি বালখেট ঢাকার গাবতলী বা গাজীপুরের টঙ্গী যেতে কমপক্ষে 30 থেকে 40,000 টাকা গুনতে হয়। এর মধ্যে বিআইডব্লিউটি এর ইজারাদাররা তাদের টাকার জন্য রসিদ প্রদান করলেও নৌপুলিশ ও চাঁদাবাজরা টাকা তোলে বেহিসেবে। টাকা না দিলেই নেমে আসে খড়গ, পড়তে হয় মামলার ফাঁদে। শুধু ঢাকা বা তার আশপাশেই নৌপথে চাঁদাবাজি চলে বিষয়টি এমন নয়, সারা দেশেই বিস্তৃত চাঁদাবাজদের এ জাল।
ব্যবসায়ীরা জানান, সুনামগঞ্জের ফাজিপুর থেকে একটি বোট বালু নিয়ে ঢাকায় আসার পথে সুনামগঞ্জের গজারিয়া, শানবাড়ি, শ্রীপুর, তাহেরপুর, আনোয়ারপুর, নেত্রকোনার খালিয়াজুড়ি, ফরিদপুর, রসুলপুর ঘাটের সামনে, কিশোরগঞ্জের শিবপুর, করিমগঞ্জের চামটা, ছাতিরচর, বাজিতপুর লঞ্চঘাট, ইটনা বাজার, ভৈরব, আশুগঞ্জ, মাঞ্জারামপুর, মেঘনা নদীর বিশনান্দি ফেরিঘাট, বৈদ্যের বাজার, চালিভাঙ্গা, মুন্সিগঞ্জের গজারিয়া, বন্দরের কলাগাছিয়া, চাঁদপুরের মোহনা, মেঘনা নদীর ইলিশা বালু মহলের পর এবং মুক্তারপুর ব্রিজের পর এবং ধর্মগঞ্জ মোহনা সহ বিভিন্ন পয়েন্টে চাঁদা দিতে হয়। এর ব্যতিক্রম হলে শ্রমিকদের ভাগ্য জোটে অপরাধীদের নির্মম নির্যাতন। অনেক সময় চাঁদা না পেয়ে নির্যাতন করে শ্রমিকদের টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় চাঁদাবাজরা। ঢাকার ভিতরে যদি যান আমিনবাজার গাবতলী আমিনবাজারে যে তুরাগ নদীর সামনে ওখানে একটা নৌপুলিশ ফাঁড়িওয়াজ থানা আছে। ওইখানে এমন দিন নাই যে ওখানে রাতে ডাকাতি না হয়। প্রতিদিন রাতে ডাকাতি এবং দিনের বেলা আমাদের বিভিন্ন ধরনের একটা চাঁদাবাজি, এক এলাকার সন্ত্রাসীদের চাঁদাবাজি, আর দ্বিতীয় হচ্ছে এখানে আমাদের নৌপুলিশ আছে। তারা কাগজপত্রের নামে শ্রমিকদেরকে যেভাবে হয়রানি করে, হয়রানি করার মাধ্যমে একটা বিশাল একটা অঙ্ক নীরব চাঁদাবাজি। সেখান থেকে আসেন এখানে আমাদের যদি বুড়িগঙ্গা নদীতে আসেন, বুড়িগঙ্গা নদীতে প্রথম স্পট ধরা হয় যে ধর্মগঞ্জের যে সীমানা দোলেশ্বরী নদীর মোহনায় এমন চাঁদাবাজি হয়। প্রতিদিন একটা বালুবাহী স্টেশন আছে বলগেট রাখার, প্রতিদিন প্রচুর চাঁদাবাজি। এখানে সন্ধ্যার পরে বালগেটগুলো রাখে, রাতের আধারে স্থানীয় যারা চাঁদাবাজরা তাদের জোরপূর্বক ফিটিং, যদি চাঁদা না দেয় নিয়মিত ডাকে। যে বলগেটটায় যে নৌযানটা চাঁদা না দিব নিয়মিত ডাকাতি সেই নৌযানে। পদ্মা নদীতে গেলে ঠিক একইভাবে এখানে আমাদের নৌ সংশ্লিষ্ট একটা বৈধভাবে একটা ইজারা দেওয়া হয় BIWTA কর্তৃপক্ষের মাধ্যমে। সেই ইজারা নেওয়ার পরে তার আর কোনো তদারকির প্রয়োজন থাকে না। তারা ঠিক লিগ্যালিটির বাতে যে নিয়মকানুন মেনেই কিন্তু তারা এই ইজারাটা দেয়। কিন্তু ওই যে ইজারাদাররা যেখানে লোড পয়েন্টের কথা, যেখানে আনলোড পয়েন্টের কথা সেভাবে টাকা না নিয়ে তারা একদম বেপরোয়াভাবে চাঁদাবাজি করে। এখন এই যে জোরপূর্বকভাবে টাকা নেওয়া, চলতি অবস্থা জাহাজ থেকে টাকা নেওয়া, সেটা কোনো আইনসিদ্ধভাবে নৌ পরিবহন থেকে অধিকার দেওয়া বলা হয় নাই। কিন্তু এই চাঁদাবাজরা কিন্তু এই যে চাঁদাবাজি করছে। কোনো সময় বালুবাহী নৌযান থেকে চাঁদাবাজি করে কিছু অসাধু জেলে। বালখেটের শ্রমিক কর্মচারীরা জানান, ওইসব জেলে পুরনো ও ব্যবহার অনুপযোগী জাল নদীতে ফেলে ওত পেতে থাকে। বালখেটের পাখার সাথে জাল পেঁচিয়ে গেলেই জেলে পরিচয়ে চাঁদাবাজরা নৌকা নিয়ে এসে বালখেটে হানা দেয়। জাল ছিঁড়ে গেছে বলে মোটা অঙ্কের টাকা দাবি করে বসে। স্থানীয়দের প্রভাব খাটিয়ে বালখেটের কাছ থেকে 20,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আদায় করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ এই দেশের প্রশাসন, ওরাই তো বড় চাঁদাবাজ। আগের চাইতে বাড়ছে, কোনো কিছু কমে নাই। যেমন দ্রব্য মূল্য হইতে নির্যাতিত হয় আমরা, সব বাড়ছে। কম দেখছেন, কোনোটা কম দেখছেন এই পর্যন্ত। মেঘনার পরে দিয়ে এনে আবার ডাকাতি করে আপনার ওখানে তো মনে করেন আমরা ডাকাতি করে পুলিশ থাকলে আর আমরা একটু সেফ। ওনারা 100 টাকা নিল, তারপরে আমরা মনে করি যে পুলিশ থাকলে আমাদের জন্য একটু সেফ। বালখেট মালিকরা বলছেন, 24-এর 5 আগস্ট পট পরিবর্তনের আগে থেকেই নদীর বিভিন্ন জায়গায় বালুমহল ইজারা দেয়া বন্ধ হয়ে যায়। মুন্সিগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর চর কিশোরগঞ্জ, নদীর নুনের টেক, 2500-এর খাক্কান্দা, কুমিল্লার মেঘনা ও হোমনা থানা এলাকার বালুমহল নানা কারণে ইজারা দিচ্ছে না জেলা প্রশাসন। 5 আগস্ট পর থেকে নদীপথে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কমে যাওয়ায় নদীপথে চাঁদাবাজি বেড়ে গেছে কয়েক গুণ। আর এ কারণে ছোট ছোট বালখেটের মালিকরা বালখেট বিক্রি, অন্য ব্যবসায় টাকা লগ্নি করছেন। আমরাও চাই যে প্রত্যেকটা মালিক সুন্দরভাবে ব্যবসা করতে পারুক এবং সরকারিভাবে প্রত্যেকটা স্পটে প্রশাসনিকভাবে সাপোর্ট দেওয়া হোক, যে মালিকরা কোনো রকম হয়রানি না। এগুলা জানানো হয়েছে, ওইলে এরা চিঠিপত্র দিয়াও নোটিশ দিয়েও আমরা বলছে দেখবে, এই দেখা পর্যন্তই শেষ। কে দেখা না, বাস্তবে কোনো কিছুই মিল নাই। আমরা আমাকে মতো দিতে থাকি, কিন্তু খেরা এখন মতো এটা রাখতে থাকে, কিন্তু কাজের বেলা কিছুই পাই না। চাঁদপুর দলে আমরা কিসের টাকা চান? আমরা সরকারি লোক, তা সরকারি লোক হলে তো আপনারা কাগজপত্র দেখবেন, আমরা টাকা তো নেওয়ার না কয় না, টাকা দিতেইব। তো আমাকে কমসে কম 2000 টাকা চাই, 1000 টাকা দিয়া আসি আর কি। শুধু পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষা, তুরাগ, বালু নদী নয়, সারা দেশেই সক্রিয় নৌ চাঁদাবাজরা। চাঁদাবাজদের পাশাপাশি অভিযোগের তীর নৌ পুলিশের দিকেও। শ্রমিকরা অভিযোগ করেন, বিভিন্ন পয়েন্টে নিজেদের লোক দিয়ে চাঁদা তোলে পুলিশ।
আবার অনেক সময় বিআইডব্লিউটি এর কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ বাল্কহেডের কাগজপত্র যাচাই বাছাইয়ের নামে চাঁদাবাজিতে লিপ্ত। মালিকদের অভিযোগ, কাগজপত্র সঠিক পেলেও ওজন বেশি সহ নানা অজুহাত তুলে টাকা আদায় করে। আমাদের বাল্কহেড মালিকরা সাফার হইতেছে, ওরা লোড করতে যায়, কি করব, ওদেরকে মারধর করতেছে, লোড ডেজার আটকাইতেছে, আনলোড ডেজার আটকাইতেছে, কাগজ আছে, ভ্যাট নিতেছে, ট্যাক্স নিতেছে, মামলা হইতেছে, মানে কি যে চলতেছে বের করতে পারবো না। যেন আমারটাতে আমি কইতে পারি আমারটা আমার ভোট বসায় রাখছি, কারণ আমার একটা ভোট চালাইলে যদি আপনার 1 লাখ টাকা লস হয় চাঁদা টাদা দিয়া, এখানে বসায় রাখছি 10,000 টাকা স্টাফ একটা পাহারা দিলাম। স্টাফরা ঘাটের এই কাজে স্টাফের এই দিমো তাও নাই, এই রাত্রে ভোরবেলা টলার এসে ব্যাটারি বুটারি তার তো সব নিয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, আগে মেঘনা নদীতে প্রতি মিনিটে কমপক্ষে 2 থেকে 3 বাল্কহেড চলাচল করত। এখন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে বালুবাহী বাল্কহেড চোখে পড়ে 2-1টা। অভিযোগ আছে, বাল্কহেড না চালিয়ে নদী তীরে বসিয়ে রাখলেও চুরি হয়ে যাচ্ছে বাল্কহেডের মালামাল। একবার শোচনীয় অবস্থা, মানে ব্যবসা করার মতো না, তারপরও চলে, বসায় রাখলেও ঝামেলা, তারপরও অনেক বডি দেখবেন যে ডগে ডগে বান্ধা আছে, চালায়া পোষে না। রাস্তাঘাটে ওই যে সিলেট থেকে ঢাকা পর্যন্ত একেবারে কম করে হলে 40,000 টাকা চাঁদা লাগে। এন ডাকাইতেছে 80 মিটারে হাতের ডান সাইডে আর কি, হেরা কিন্তু চেক করে কিনা জানি না, কিন্তু এইখানে আমাকে টাকা পয়সা মোবাইল টোবাইল নিয়ে গেছে আর কি। 4-5 দিন আগে কয়েকটা ডাকাতি হয়েছে, লঞ্চের সুবিধা ডাকাতি হয়েছে। এখন মালিকরা আপনার সন্ধ্যার পরে যে একটা বলগেট চালাইবো, সেই সাহসও তারা পায় না। দর্শক, আপনারা দেখলেন যাদের নদীপথের সুরক্ষা নিশ্চিত করার কথা, তাদেরই কোনো অসাধু কর্মকর্তা জড়িয়ে পড়ছেন চাঁদাবাজির সিন্ডিকেটে। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। সহকর্মী আমির হুসাইন স্মিথ রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। স্মিথ, আমরা দেখছিলাম যে এই চাঁদাবাজির ঘটনাটি প্রত্যেকটি রুটে, প্রত্যেকটি পরিবহন রুট, সেখানে বিভিন্ন পয়েন্টে হচ্ছে। একটু নির্ধারিত করে বলবেন যে একটি রুটে কতগুলো এ ধরনের পয়েন্ট থাকতে পারে যেখানে চাঁদাবাজরা কিংবা নৌ পুলিশ কিংবা অন্য কেউ এ ধরনের অবৈধ টাকা আদায়ের ভূমিকা নিচ্ছে? আমরা যখন এই নৌযান নিয়ে কাজ করতে গিয়েছিলাম, সেখানে আমরা অনেক মালিক শ্রমিকের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সিলেটের সুনামগঞ্জ থেকে যদি একটি বালুবাহী বাল্কহেড অর্থাৎ ঢাকার পথে আসে, তাহলে যতগুলো জেলা অতিক্রম করতে হয়, প্রত্যেকটি জেলারই 3 থেকে 4টি পয়েন্টে কিন্তু তাদেরকে এরকম বৈধ এবং অবৈধ 2 প্রকার চাঁদাই কিন্তু তাদের দিতে হয়। অর্থাৎ বিআইডব্লিউটি এর কাছ থেকে নদী ইজারা যারা নিয়েছেন তাদেরকে যেমন একটি টাকা দিতে হয়, পাশাপাশি এই স্থানীয় চাঁদাবাজ যে সক্রিয়টি আছে তাদের কিন্তু নির্ধারিত রেট দেওয়া আছে, অর্থাৎ কোন পয়েন্টে কত টাকা আছে। আমরা এমনও দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে কোন পয়েন্টে আসলে কত টাকা দিতে হবে সেটি কিন্তু আগের থেকে বাল্কহেডের চালক বা শ্রমিকরা রেডি করে রেখেছেন। অর্থাৎ স্পিডবোট বা ট্রলারে করে আসার সাথে সাথে সেই টাকার অঙ্কটি তারা দিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু নির্বিঘ্নে চলে আসছেন। অর্থাৎ কোনো অবস্থাতেই কোনো বাল্কহেড টাকা না দিয়ে নদীতে চলাচল করতে পারে না। তারা এতটাই জিম্মি যে টাকা দিলেই বাল্কহেড চালানো যায়, টাকা না দিলে বাল্কহেড চলে না। এমনটাই কিন্তু আমাদেরকে এই নৌযান শ্রমিক মালিকরা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে এই যে নৌযান শ্রমিক চালকদের যে সংগঠন আছে, শ্রমিক নেতা বা ফেডারেশনের নেতারা আছেন, তারা আমাদেরকে যে ভয়াবহ চিত্র দিয়েছেন। অর্থাৎ আপনি সুনামগঞ্জ থেকে নারায়ণগঞ্জ বা শরীয়তপুর, চাঁদপুরের মেঘনা বা আপনি বরিশাল থেকে বা সিরাজগঞ্জ থেকে আসার পথে কমপক্ষে প্রত্যেকটি বাল্কহেড থেকে 20 থেকে 22টি পয়েন্টে চাঁদা দিতে হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এতে করে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে এবং সেই পণ্যগুলো চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাকে। একটু জানতে চাই স্মিথ, যে এই চক্রটি যেভাবে গড়ে উঠেছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কোনো অসাধু কর্মকর্তা ব্যক্তিরা জড়িয়ে যাচ্ছেন। এর বাইরে যদি আমরা দেখেছি যে নিয়ন্ত্রক সংস্থা বিআইডব্লিউটিএ, তাদেরও এখানে যোগসাজশ রয়েছে। এই যে অপরাধীদের সাথে এদের একটা জাল সূত্র, এটি আসলে কিভাবে কাজ করে এবং রাজনীতিবিদরাও এদের মধ্যে রয়েছেন কিনা?
হ্যাঁ, আসলে কি দেখেন যে এই যে চাঁদাবাজদের কিন্তু আসলে কোনো দল নেই, তারা কিন্তু যখন যেই প্রভাবশালীদের ক্ষমতায় আসে তাদের নিয়ন্ত্রণে তারা চলে যান। অর্থাৎ বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ক্ষমতায় ছিলেন তাদের ছত্রছায়ায় মেঘনা, ঘুমতি, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, তুরাগ, বালু সহ বিভিন্ন নদীতে চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় ছিল। কিন্তু এই পট পরিবর্তনের পরে কিন্তু এই চাঁদাবাজ চক্রটি আবার খোলস পাল্টে নতুন গডফাদার বা ছত্রছায়ায় গিয়ে কিন্তু তারা চাঁদাবাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তারাও, কিছু অসাধু কর্মকর্তারাও এর সাথে জড়িত আছেন। কারণ বিআইডব্লিউটি এর আমরা নৌযান চালক শ্রমিকদের সাথে যখন কথা বলেছি, তারা আমাদের কাছে অভিযোগ করেছেন বিআইডব্লিউটি এর লোকজন কিন্তু অনেক সময় নদীতে এই অভিযানে নামেন, সেখানে কাগজপত্র বালঘেটের বা অন্যান্য নৌযানের কাগজপত্র যাচাই বাছাইয়ের নামে তারা অনেক সময় হয়রানি করেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন। অর্থাৎ কোনো সময়ে তারা বলছেন যে সেই অঙ্কের টাকাটি 20,000 30,000 টাকা পর্যন্ত দিয়ে তাদেরকে ছাড় পেতে হয়, নয়তো বড় অঙ্কের মামলা তাদের বহন করতে হয়। তারা সবসময় একটা চেষ্টা করেন যাতে মামলা না হয়, কারণ যারা জানেন যে অনেক বালঘেট নদীপথে চলাচল করে। এটিও সত্য যে অনেক বালঘেটের হয়তো পরিপূর্ণ ফিটনেস থাকে না, কাগজপত্র থাকে না, যেই মাস্টার বা লস্কর চালানোর কথা সেইভাবে তারা চালাতে পারেন না। তৃতীয় বা দ্বিতীয় শ্রেণীর লস্কর দিয়ে এই সমস্ত নৌযান চালানোর কথা, সেখানে মালিক পক্ষ অতি মুনাফার লোভে কোনো রকম কাম জানা একজন লোককে দিয়ে সেই নৌযানটি চালাচ্ছেন। এই সুযোগও কিন্তু বিআইডব্লিউটি এর কর্মকর্তারা নিচ্ছেন বলে আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে। অর্থাৎ দায়িত্বের একটি বরখেলাপ করে তারা সেটিকে চাঁদা আদায়ের একটি সুযোগ হিসেবে নিচ্ছেন এবং এতে করে মূলত মালিকদের উপরে চাপ বেড়ে যাচ্ছে এবং তাদেরও কিছু ক্ষেত্রে অনিয়মে নামতে হচ্ছে। আপনি বলছিলেন যে অতিরিক্ত মুনাফা তাদের করতে হচ্ছে, যে যার কারণে তারা যখন কর্মচারী নিচ্ছেন, শ্রমিক নিচ্ছেন, সেখানে তাদের মানটা ঠিক রাখতে পারছেন না। এসব বিষয়ে আরও বিস্তারিত জানবো স্মিত আপনার কাছে। দর্শক, আমরা শুনছিলাম কি করে ত্রিমুখী চাঁদাবাজির কবলে পড়েছে নৌপথ। এ নিয়ে আরও বিস্তারিত জানবো আরেকটা বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। নদীতে চাঁদাবাজদের দৌরাত্মের পাশাপাশি আছে ইজারাদার ও নৌ পুলিশের দৌরাত্ম্য। ইজারাদাররা সরকার নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করেন নৌযান চালকদের। মালিক ও চালকদের অভিযোগ, ইজারাদারদের ইচ্ছে মাফিক টাকা না দিলেই হতে হয় হয়রানি। নিরুপায় হয়ে ব্যবসা পরিবর্তনের জন্য কোটি টাকার জাহাজ ভেঙে স্ক্র্যাপ বিক্রি করছেন অনেকে। ভাটা পড়ছে নৌপথের সহজ পণ্য পরিবহনে। নদীতে নৌপুলিশ মেঘনা নদীর গজারিয়া, কলাগাছিয়া, বৈদ্যের বাজার, খাক্কান্দা সহ বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে টাকা আদায় করে বলে অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী কোন ঘাটে পণ্য ওঠানামা করলে, বাথরিং বাজিং করলে ইজারাদারকে বিআইডব্লিউটি এর নির্ধারিত চার্জ দেবে পণ্যবাহী নৌযান। কিন্তু বিআইডব্লিউটি এর কাছ থেকে নদী ইজারা নিয়ে চলন্ত বালঘেট থেকেও ইচ্ছেমতো টাকা আদায় করছে ইজারাদারদের নিয়োজিত লোকজন। সব মিলিয়ে নদীপথে চাঁদাবাজি আর ব্যবসায়িক মন্দার কারণে নৌযান মালিকরা দিশেহারা হয়ে পড়ছে বলে অভিযোগ তুলেন এই ব্যবসায়ী নেতা। মিনিমাম 30টা পয়েন্টে চাঁদাবাজি হয়। সেই সাতক, গোয়াইনঘাট, সুনামগঞ্জ, তারপরে আপনার এলেঙ্গা, তারপরে বাজিতপুর, আশুগঞ্জ, কোন জায়গায় হয় না। আর একটা সবচেয়ে বড় একটা ব্যাপার হলো কি, ডাক আনে। যেমন আপনার ডাক হইছে, বোট যদি পারে আনলোড করে, এখানে আপনার 500 টাকা 1000 টাকা সরকারি নিল। ওই ডাকের কাগজ নিয়ে টাকা নেয় 4000 5000। এই কাগজ আপনি দেখতে যাবেন, ধরতে যাবেন, আপনার বোর্ডই চলবো না, আপনার স্টাফ শুদ্ধ গুম করে ফেলাইব, খাইয়া ফেলাইব। এখন তো আরেকটা ভয়াবহ ব্যাপারে দাঁড়াইছে, আপনার বাল্কেটি চিন্তাই করে নিয়ে যায়, নিয়ে অলরেডি ডগে উঠে একাইটা বিক্রি করে দেয়, স্ক্র্যাপ করে দেয়। আইডব্লিউডি স্টাফরা জানে প্রত্যেকটা জাহাজের মধ্যে 100% পেপার তোকে থাকে না। ওই জাহাজ ধরলেই আপনার টাকা দিতে হইব, না দিলে মামলা করে দিব। সেটা কি, তোমার সুকানি নাই, ড্রাইভার নাই, সুকানি ড্রাইভার আছে তাদের কাগজ নাই, তারপর সব কাগজ আছে, তারপর তোমার লাইফ বয় নাই, জ্যাকেট নাই, লাইফ বয় জ্যাকেট আছে, তোমার রোড পারমিট নাই, তোমার রোড পারমিট আছে, তুমি ওভারলোড করে ফলাইছো। এই বিভিন্ন ওই বাবারে বাবা দরকার নাই, কত লাগবে স্যার, 5000 টাকা, 2000 নেন, 3000 নেন, এত টাকা দিয়ে ছুটাইলো। আর যে হয়তো যার লগে বনলো না তার নামে মামলাই করে দিল।
নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে নদীর ২৬টি পয়েন্ট এবং সোনারগাঁয়ের মেঘনা নদী বন্দরে ১৪টি পয়েন্ট ইজারা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এসব ইজারা নেয়া ঘাট বা নদীতে বাল্কহেড বা পণ্যবাহী নৌযান মালামাল ওঠানামা করলেই দিতে হবে চার্জ। বিধিমতে বিআইডব্লিউটিএর নির্ধারিত হারের চেয়েও বেশি টাকা আদায়ের সুযোগ নেই। তবে নৌযান মালিক শ্রমিকদের অভিযোগ, ইজারাদারদের বিআইডব্লিউটিএর নির্ধারিত চার্টের বাইরে ইচ্ছে মতো টাকা আদায় করে। কেউ টাকা না দিলে বাল্কহেড আটকে রাখা সহ নানাভাবে হয়রানি করে ইজারাদারদের লোকজন। লেখা যে বিআইডব্লিউটি ওইখানে একজন কর্মকর্তা আছে, অসাধু কর্মকর্তা, উনি ইচ্ছা মতো যেখানে ঘাট নাই, ঘাট অঘাটে ব্যাঘাটে ওনারা এটা ইজারার নাম করে দিছে। আর ইজারা দেওয়ার পরে ওনারা একটা কাগজ দেখায়, সত্য মিথ্য আমরা জানি না, আসলে কি এইভাবে দিতে পারে না বিআইডব্লিউটি আমরা জানি, কিন্তু ওনারা একটা কাগজ দেখায়, ভুয়া না সঠিক তাও জানি না, কাগজ কাউকে দেখায় না, বলে আমরা ইজারা আনছি বিআইডব্লিউটি থেকে। ঠিক ওই নদীটায় এমন কোনো নৌযান নাই ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা চাঁদা না দিয়ে কোনো নৌযান ওই নদী থেকে বের হতে পারে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো থেকে কাঞ্চন সেতু হয়ে গাজীপুর জেলার ঘোড়াশাল সেতু, অন্যদিকে খালপাড়া বাহাদুর সাদি ঘাট, অসিঙ্গা হয়ে বারবি বাজার পর্যন্ত শুল্ক আদায়ের ইজারা পায় জনৈক মাহমুদুল হাসান পলিন। তবে এই রুটে পণ্য নিয়ে চলাচলকারী নৌযান চালকদের অভিযোগ, সুলতানা কামাল সেতু দিয়ে প্রবেশ করলেই দিতে হয় ২,৩০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। পুলিশ প্রশাসন যারা আছে তারা মনে করো আমগরে যে সেফটি দেয় তার থেকে মানে এতটা হয় না। পুলিশের চাঁদাবাজি দেওয়া লাগে কিছু। তবে অভিযোগ অস্বীকার করে ইজারাদারের ম্যানেজার মোহাম্মদ শাহিন দাবি করেন, বিআইডব্লিউটির চার্টের বাইরে কোনো বেশি টাকা আদায় করেন না তারা। নৌপথে স্বল্প খরচে পণ্য পরিবহন করা হয়। বাজারের দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার মূলে রয়েছে নৌপথের চাঁদাবাজি। নৌপথ নিরাপদ রাখতে সরকারের এখন নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের অসংখ্য নদীপথেই নৌ পুলিশের সহায়তা ছাড়াই বিভিন্ন রকমের চাঁদাবাজি হয়ে থাকে। আমরা নদীপথের গতির সাথে সমন্বয় করে স্থানীয় চাঁদাবাজেরা তারা তাদের মতো করে ট্রলার কিংবা স্পিডবোট দিয়ে এসে তাদেরকে অ্যাটাক করে এবং বিভিন্ন রকমের অঙ্কের টাকা দাবি করে। আমরা গণমাধ্যমে দেখেছি যে নৌ পুলিশও অনেক সময় এই সমস্ত চাঁদাবাজদের সাথে যুক্ত বা সংযুক্ত থেকেই চাঁদাবাজি করে যাচ্ছে। বিভিন্ন রকমের আইনের কাগজপত্র চেকের নামেও তারা এই চাঁদাবাজি করে থাকে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয় এটার কারণেও একটা বড় কারণ। ফলে আমরা মনে করি পুলিশের এই নৌ বিভাগটি আরও বেশি সক্রিয়, আরও বেশি সচেতন থাকা উচিত। নিজেদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে নৌপুলিশ কর্মকর্তাদের দাবি, আগের চেয়ে চাঁদাবাজি ও ডাকাতি কমেছে নদীপথে। জানান, নদীতে কারা চাঁদাবাজি করে তাদের তালিকা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেঘনা তো অনেক বড়, এখন যদি কেউ এরকম হয় স্পেসিফিক আমাদের একটু জানাইলে বেটার হবে আর কি। তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে সুবিধা হবে। আমরা তৎপর আছি, আল্লাহ ভরসা। যদি এমন কেউ কোনো হয় আমরা সার্বক্ষণিক ব্যয় করবো। চাঁদাবাজি ও হয়রানির বিষয়ে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানান, নদীপথে চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ সংস্থাটির কাছেও এসেছে। নৌপথ নিরাপদ রাখতে বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ কাজ করছে বলেও জানান তারা। এ সময় জানান, সম্প্রতি নৌপুলিশ মেঘনা নদীতে চাঁদাবাজদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে। নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে ২৬টি ঘাট ও নদীর জায়গা এবং মেঘনা নদী বন্দরের আওতাধীন ১৪টি ঘাট ইজারা দেওয়া হয়েছে। তবে এসব ইজারাদার সরকার নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা আদায়ের সুযোগ নেই। কেউ অতিরিক্ত টাকা আদায় করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন বন্দর কর্মকর্তারা। চাঁদা তাকেই বলবেন যে সরকারের কোনো প্রত্যক্ষ সমর্থন, অর্থাৎ
তাদেরকে মনোনীত করা হয় নাই, টেন্ডারের মাধ্যমে সে যে ইজারা প্রাপ্ত হয় নাই, সে যদি আপনাকে আপনার রাস্তার মাঝে অর্থাৎ নদীর মাঝে যদি সে কোনো টোল আদায় করে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা চাঁদাবাজি বলবেন। কিন্তু কোনো ইজারাদার অর্থাৎ সরকারের রয়্যালটি দিয়ে সে ঘাট পয়েন্ট ইজারা নিচ্ছে, এই ধরনের লোককে আপনি তো চাঁদাবাজি সরাসরি বলতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে যদি মালামালের অতিরিক্ত অর্থাৎ গভর্নমেন্টের নির্দিষ্ট রেট শিডিউল আছে, রেট শিডিউলের অতিরিক্ত যদি সে কিছু নিয়ে থাকে, সেই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট অভিযোগ যদি কেউ করে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তার ইজারা বাতিল করবো এবং অন্যান্য আইনগত যে ব্যবস্থা সেগুলো আমরা গ্রহণ করবো। এই চাঁদাবাজটা নিয়ে আমরা একাধিকবার আমরা আসলে মিটিংও করেছি, নৌ পুলিশের সাথে আমরা এটা নিয়ে কাজও করছি এবং এই নৌ পুলিশটা মূলত সৃষ্টি করা হয়েছে নৌপথে চাঁদাবাদিটা রোধ করার জন্য, নদীপথে যেন চাঁদাবাদিটা না করে, তারা প্রতিনিয়ত টহল দেয়। আর আমরা নিজেরাও বিএডব্লিউটির পক্ষ থেকে আমরা দিনের বেলায় টহল দিই, কিন্তু রাত্রের বেলা এগুলো নৌ পুলিশটা তারা দেখে। কিন্তু চাঁদাবাজদেরকে টহলের আওতায় রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যখন আমরা যেখানে কোনো মেসেজ পাচ্ছি তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিচ্ছি। এই যে আমাদের বদ্রের বাজার এরিয়া একটা ডাকাতের সাথে সংঘর্ষ হয়েছে, দ্যাট মিনস পুলিশের সাথে সংঘর্ষ হওয়া মানে কি আমাদের নৌ পুলিশ কাজ করছে, তারা কাজ করছে বলে তাদের সংঘর্ষ হচ্ছে। তবে তারা সজাগ আছে এই ডাকাতিটা রোধ করার জন্য, আমাদের নৌ সেক্টরটাকে বাঁচানোর জন্য তারা সজাগ আছে এবং তারা চেষ্টা করছে। আর আমরা প্রতিনিয়ত তাদের মনিটরিং করছি, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তবে পুলিশ বলছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা দেওয়ার জন্য নৌ পুলিশ টহল কার্যক্রম সক্রিয় আছে। নদীতে চাঁদাবাজ ও ডাকাতদের আইনের আওতায় নিয়ে আসতে অভিযান পরিচালনা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিছু কিছু জায়গা আছে যেখানে সন্ত্রাসীরা বিশেষ করে যারা চাঁদাবাজের অভিযোগ আমরা পাই, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা একটু বিশেষ গুরুত্ব দিই। বৈদ্যের বাজার এবং খাককান্দা এই সমস্ত জায়গাগুলোতে মাঝে মাঝে চাঁদাবাজগুলো আসে এবং বিশেষ করে চর আছে কুমিল্লার মেঘনা থানার, সেখানকার চর থেকে কিছু কিছু সন্ত্রাসী মাঝে মাঝে বেড়ে যায় চাঁদাবাজি তারা করার জন্য। এটার জন্য আমরা ওই অঞ্চলগুলোতে একটু বিশেষ নজরদারি রাখি এবং সম্প্রতি আমরা চাঁদাবাজ ধরেছি, একাধিক চাঁদাবাজ ধরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তারা জেলে গেছে। এই ব্যাপারে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি এবং তৎপর আছি। তবে আমাদের জনবলের স্বল্পতা আছে, যেই পরিমাণ জনবল এক একটা ফাঁড়িতে থাকা দরকার সেই পরিমাণ জনবলের থেকে অনেক কম আছে। আবার কিছু কিছু জায়গায় উন্নত মানের বোট নাই, কান্ট্রি বোট আছে, সেইগুলো সরকার চেষ্টা করছে যেইগুলোতে আরও উন্নত করে দেওয়া যায়। তো এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে নৌপথটাকে নিরাপদ রাখা যায়। নৌপথে চাঁদাবাজি ডাকাতি রোধ করে নৌযান চলাচল নিরাপদ রুট হিসেবে গড়ে তুলতে সকলে সহযোগিতা চেয়েছেন নৌযান মালিক শ্রমিকরা। আপনারা দেখছিলেন নৌপথের আরও নানা অনিয়ম নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী আমির হোসাইন স্মিথ। আমরা দেখছিলাম যে বিভিন্ন কর্তৃপক্ষ কিভাবে নেতিবাচক ভূমিকা নিয়েছে নৌপথে। সরকারের সেবাধর্মী প্রতিষ্ঠান থেকেও ইজারাদাররা বাড়তি সুবিধা নিচ্ছেন, অতিরিক্ত চাঁদা আদায় করছেন, অতিরিক্ত মাসুহারা নিচ্ছেন। আপনি বলছিলেন যে প্রশাসন বদলায় কিন্তু খোলস পাল্টে একই লোক এ সকল অপরাধীর ভূমিকায় থাকেন। তারা বছর বছর যখন ইজারা পাচ্ছেন, তারা অতীতে কি ভূমিকায় ছিলেন সেগুলো কি বিআইডব্লিউটিএ বা নিয়ন্ত্রক সংস্থারা পর্যবেক্ষণ করেন না? শাফিন, আপনি ঠিকই বলেছেন। দেখেন, এই বিআইডব্লিউটি কিন্তু একটি সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু আমরা লক্ষ্য করছি বেশ কয়েক বছর ধরে এটি কিন্তু রাজস্ব আয়ের ক্ষেত্র পরিণত হয়েছে। অর্থাৎ এই নদী বন্দরগুলো, অর্থাৎ নারায়ণগঞ্জ নদী বন্দর বা মেঘনা নদী বন্দর থেকে আমরা যতটুকু খোঁজ নিয়েছি তাদের কাছে, তাই নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে প্রায় 26টি ঘাট বা নদীর জায়গা ইজারা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে মেঘনা নদী বন্দরের আওতাধীনও কিন্তু প্রায় 14টি ঘাট বা নদীর জায়গা ইজারা দেওয়া হয়েছে। অর্থাৎ ইজারা নেওয়ার পর কিন্তু তাদেরকে আর কেউ নিয়ন্ত্রণ করে বা মনিটরিং করে সেরকম ব্যবস্থা কিন্তু থাকে না। কারণ আপনি জানেন যে মেঘনা নদী বন্দর যেটি হয়েছে সেটি খুব স্বল্প পরিসরে চালু হয়েছে। তাদের পক্ষে এসে 14টি ঘাটের ইজারাদাররা আসলে কি করছেন, কার কাছ থেকে কিভাবে টাকা আদায় করছেন সেটি পরিপূর্ণভাবে মনিটরিং করা কিন্তু সম্ভব হয় না, কারণ তাদের লোকবলের সংকট রয়েছে। এবং নারায়ণগঞ্জ নদী বন্দরও কিন্তু ঠিক একই অবস্থা, তাদের 26
30টি ঘাট বা নদীর জায়গা ইজারা দিয়েছেন। অর্থাৎ এই যে ইজারাদাররা একবার ইজারা নেওয়ার পর তারা মূলত নিয়ম হচ্ছে, অর্থাৎ যেখানে বার্জিং পয়েন্ট হবে বা যেখানে মাল উঠানামা করবে সেখান থেকে তাদের টাকা ওঠানোর কথা। কিন্তু আমরা দেখছি যে নদীপথে তারা যে ইজারা নিয়েছেন যে স্পটগুলো, সেখান থেকে কোনো নৌযান গেলেই কিন্তু সেই টাকা থেকে তারা চলন্ত নৌযান থেকেও তারা টাকা উত্তোলন করছেন, যেটি একেবারেই এবং অতিরিক্ত টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন সেখান থেকে নৌপথের মাঝামাঝি। শুধু তাই নয়, আমরা নৌযান চালক বা লস্কর বা মালিকদের সাথে যখন কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছেন একটি ঘাট অর্থাৎ বৈধ যারা ইজারা নিয়েছেন সেখানে একটি সরকার নির্ধারিত ফি নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু সেখানে দেখা গেছে 3,000 টাকা থেকে অর্থাৎ 2,500 টাকা থেকে 3,000, 3,500, কোথাও কোথাও 4,000 টাকা পর্যন্ত কিন্তু আদায় করছেন। অর্থাৎ এই যে মনিটরিং করার যে কথা সেটি কিন্তু তারা হচ্ছে না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে ইজারা দেওয়ার কারণে এখানে কিন্তু একটা প্রতিযোগিতা হয়। আপনি জানেন যে টেন্ডার হয়, টেন্ডারে কিন্তু একটা প্রতিযোগিতা হয়। অর্থাৎ যেই ঘাটটি 2 বছর আগে ইজারা হয়েছে 20 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা, সেটি কিন্তু প্রতিযোগিতার কারণে 3 কোটি 4 কোটি টাকা উঠেছে। অর্থাৎ আমরা একটি ঘাটে গিয়েছিলাম ইজারাদার দ্বারা কী পরিমাণ টাকা নেয় সেটি সরজমিন দেখার জন্য। সেটি হচ্ছে সুলতানা কামাল ব্রিজ থেকে গাজীপুর পর্যন্ত একটি ঘাট, যেটি ইজারা দেওয়া হয়েছে প্রায় 7 কোটি টাকা। অর্থাৎ যেই ঘাটটি 2 বছর আগেও ইজারা হয়েছে 2.5 থেকে 3 কোটি টাকা, সেটি 7 কোটি টাকা উঠেছে। অর্থাৎ এই 7 কোটি টাকার সাথে আপনি যদি ব্যাট বা ট্যাক্স আরও যে আনুষঙ্গিক বিষয় যুক্ত করেন সেটি কিন্তু প্রায় 10-11 কোটি টাকার মতো গিয়ে ওঠে। সে কারণে কিন্তু এই যে ইজারাদারের যে বিশাল অঙ্কের টাকা লগ্নি সেটি তো তার উঠাতে হবে, সেটি রিকভারি করার জন্য সেটি কিন্তু এই সাধারণ নৌযান মালিক শ্রমিকদের উপর চেপে যায় এবং তারা কিন্তু যখনই অর্থাৎ যে নির্ধারিত আইন অমান্য করে অনেকটা মুনাফা লাভ করার জন্য তারা নানান কায়দা কানুন অনুসরণ করে তারা কিন্তু এই টাকাগুলো উত্তোলন করছেন এবং যার ফল ভোগ করতে হচ্ছে এইসব নৌযান মালিক শ্রমিকদের উপর। এবং বছর বছর ঘুরে ফিরে একই সেই চাঁদাবাজ প্রভাবশালী ইজারাদাররাই ইজারা নিতে পারছেন এবং তারা আবারও পুনরায় নৌপথে সে ধরনের বিশৃঙ্খলা তৈরি করছেন। জানতে চাচ্ছিলাম যে ব্যবসায়ীদের কথা বলছিলেন, এই ব্যবসায়ীরা তো এই চাঁদা দিতে দিতে তাদের নৌযান পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তিতে স্ক্র্যাপ হিসেবে নৌযান ভেঙে বিক্রি করে দিচ্ছেন। এতে করে নৌ পরিবহন সার্বিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমরা যখন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি অনেক ব্যবসায়ী কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা প্রশাসন থেকে কিন্তু নদীর যে ডিমার্গেশন করে সেখানে কিন্তু আপনার এই বালু উত্তোলন করা হয়, যে কারণে নারায়ণগঞ্জ এবং আশপাশের যে জেলাগুলো আছে চাঁদপুর, মুন্সিগঞ্জ, হোমনা, মেঘনা থানা, এই সমস্ত জায়গায় কিন্তু আগে বালু মহাল ছিল, সেই সমস্ত বালু কাটা হতো, বালু উত্তোলন করা হতো, সেই বালু তারা পরিবহন করতে পারতো। এখন কিন্তু সেই জায়গাগুলো বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু তাদের যে ব্যবসা অর্থাৎ বালু পরিবহন সেটি অনেকটা কমে গেছে, কিন্তু চাঁদাবাজের অঙ্ক কিন্তু কমেনি। অর্থাৎ আগের থেকে অনেক তুলনায় চাঁদাবাজির সংখ্যা বেড়েছে, চাঁদাবাজদের পয়েন্টের সংখ্যা বেড়েছে, যে কারণে কিন্তু অনেক ব্যবসায়ী আমাদেরকে বলেছেন যে তারা অতিষ্ঠ হয়ে লোকসান গুনতে গুনতে এখন তারা সেটি ডগে উঠিয়ে কেটে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দিচ্ছেন। অর্থাৎ তারা এই ব্যবসা থেকে ব্যবসা গুটিয়ে অন্য কোনো ব্যবসায় তারা টাকা লগ্নি করবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরাও দেখেছি যে আগে শীতলক্ষা, ধলেশ্বরী বা বুড়িগঙ্গা নদীতে যদি আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম কমপক্ষে 50 থেকে 60টি বাল্কহেড চলাচল করতে দেখতাম, কিন্তু এখন যদি আমরা দাঁড়িয়ে থাকি পুরো 1 ঘন্টা বা 2 ঘন্টা দাঁড়া থাকলে 4 থেকে 5টি বাল্কহেডের বেশি কিন্তু চলাচল করতে আমরা দেখি না। স্মিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানছিলাম নৌপথের এই চাঁদাবাজির বিস্তারিত তথ্য এবং এরই মধ্য দিয়ে আসলে বাধ্য হয়ে নৌপথের সহজ একই সাথে সাশ্রয়ী যেই পরিবহন ব্যবস্থা তা হুমকির মুখে পড়েছে। স্মিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এ সকল কিছু তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে স্টুডিওতে রাখার জন্য। দর্শক, আমরা দেখছিলাম যে সম্ভাবনার কথা বলা নদী কি করে ছাই চাপা পড়ছে চাঁদাবাজির নৈরাজ্যে। যেখান থেকে উত্তরণ হতে পারত বাংলাদেশের আগামীর যোগাযোগ, পণ্য পরিবহন হতে পারত সহজ, সেই খাতটি আজ শঙ্কার মুখে। প্রশাসনের যথাযথ উদ্যোগে আবারও স্রোত ফিরবে নদীতে, এমনটাই প্রত্যাশা সকলের।
দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম 1 বছরে শতাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে খুলনা মহানগর সহ পুরো জেলায়। পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণ ছাড়াও মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, যার বিস্তারিত দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।